তোর মতো স্বার্থপর মেয়ে আমি আগে দেখিনি। আজ তোর ছোট বোনের বিয়ে, আর তুই তাকে হিংসা করছিস। তোকে আর কি বলবো। বড় বোন বড় বোনের মতো থাকবি, আর আমাদের জন্য বেশি কিছু করিস না। যা, তোর দায়িত্ব পরিবারের বড় সন্তান হয়ে তাই করেছিস। গিয়ে নিজের কাজ কর। আবার তোকে দেখলে ছেলে পক্ষ অনেক কথা বলবে, ভাববে বড় মেয়েকে বিয়ে না দিয়ে ছোট মেয়েকে বিয়ে দিচ্ছে। মানুষ তো আর জানে না বড় মেয়ে বুড়ি হয়ে গেছে। আমরা কি তোকে বলেছিলাম বিয়ে না করতে? এখন তোর বয়স ২৬। এইরকম মেয়েকে কে বিয়ে করবে? আমি শুধু ভাবছি আমার আপন মানুষগুলো আমার সাথে এইভাবে কথা বলছে। আজ আমার বয়স বেশি, আমি বুড়ি হয়ে গেছি, অথচ এই সংসারে আমি একা টেনেছি। পরিবারের জন্য কি করিনি। বাবার চাকরি ছিল না, মায়ের অসুস্থতা, সব একা হাতে সামলেছি। আর আজ আমাকে তাদের দরকার নেই। লাগবেই বা কেন? ছেলের চাকরি হয়েছে, ৩ মেয়ের বিয়ে হয়ে গিয়েছে। আমি না থাকলে তাদের চলবে? বাড়ি করে দিয়েছি, জায়গা করে দিয়েছি, সবাইকে প্রতিষ্ঠিত করে দিয়েছি। আমাকে এখন আর লাগে না। তারপরেও চোখের পানি লুকিয়ে বোনের বিয়েতে কাজ করতে লাগলাম। না হয় মানুষ বলবে বড় বোন হিংসা করছে, ছোট বোনের সুখ তার সহ্য হচ্ছে না। মানুষের বাড়িয়ে বলার স্বভাব এমনিতেই বেশি। বিয়ের আয়োজন মোটামুটি শেষ। একটু পরে বরপক্ষ আসবে, বিয়ে শুরু হয়ে যাবে। খাবার দাবার সব কিছুই গোছানো শেষ। তারপরেও তদারকি করছি, যদি কোনো ভুল থাকে। সামনে যেতেই দেখলাম আমার প্রাক্তন তার বউ বাচ্চা নিয়ে আমার ছোট বোনের বিয়ের দাওয়াত খেতে এসেছে। আমাকে দেখেও একরকম না দেখার ভান করে চলে গেছে। আমাকে দেখিয়ে বউয়ের হাতটা ধরে বলল, আস্তে হাঁটো, তুমি ব্যথা পাবে। আমি জানি আমাকে আঘাত দিয়েই কথাটা বলেছিল, কিন্তু সে হয়তো জানে না যে এই মানুষটা আঘাত পেতে পেতে অভ্যস্ত, সে আর আঘাতে ভয় পায় না। বাবা মার ঘরের পাশ দিয়ে যাচ্ছিলাম, হঠাৎ করে কানে আসলো, তোমার বড় মেয়ে যে ঢং ঢং করে বিয়ে বাড়িতে ঘুরে বেড়াচ্ছে। ছেলেপক্ষ আসলেই অনেক কথা বলবে, ভাববে বড় মেয়ের কোনো সমস্যা আছে, যার কারণে ছোট মেয়েকে বিয়ে দিচ্ছি। আমি মানছি আমাদের জন্য সে অনেক করেছে, কিন্তু তার জন্য তো আমাদের প্রতিনিয়ত মানুষের কথা শুনতে হয়। সময় মতো বিয়েটা করলে আজকে আর এরকমটা হতো না। যেখানেই যাই সবাই একটা কথাই জিজ্ঞাসা করে, বড় মেয়ের সমস্যা কী? লজ্জায় একেবারে মাথা কাটা যায়। বাবার কথাগুলো কানে আসছে আর চোখ দিয়ে পানি এমনিতেই গড়িয়ে পড়ছে। নিজের রুমে গিয়ে দরজা বন্ধ করে কান্না শুরু করে দিলাম। ডায়েরি খুলে লিখতে বসলাম। আজ আমারও একটা সংসার হতো, আমিও সুখে থাকতাম। ঘর কন্যার কাজ করতাম, স্বামী সন্তান নিয়ে সুখে থাকতাম। আজ যে আমার প্রাক্তন, সে আমার বর্তমান হতে পারত। তার কোনো দোষ নেই। তাকে আমি যতটা আঘাত দিয়েছি, এতে তার দেওয়া আঘাত কিছুই না। মেয়েদের একটা বয়সের উপরে নিজের কথা ভাবতে হয়, না হয় পরিবার তাদের সাথে এমনই করবে। যে ভাবতেও পারবে না, যাদের ভালোবেসে সবটা দিচ্ছে, একদিন তারাই আঙুল তুলে কথা বলবে। আমরা ৪ বোন ২ ভাই, আমি সবার বড়। এই সমাজ পরিবারের বড় সন্তানকে একটা দায়িত্ব দেয়। বড় সন্তানকে স্যাক্রিফাইস করতে হবে। বড় মানেই দায়িত্ব নিতে হবে। বড় হলে তার পছন্দ থাকতে নেই। সবাইকে মানিয়ে গুছিয়ে চলতে হবে। বড়দের কোনো ভুল করা যাবে না, কারণ তার দেখে ছোটরা শিখবে। ভেতরে এমন করে ঢুকিয়ে দেওয়া হয়, তুমি বড় মানে তুমি অপরাধী। কিন্তু যে বড় সন্তান, তার উপরে সব দায়িত্ব চাপিয়ে দেওয়া কি আসলেই উচিত? আমি যখন অনার্স সেকেন্ড ইয়ারে বাবার চাকরি চলে যায়, মা অসুস্থ, তার প্রতিদিনের ওষুধের টাকা, পরিবারের খরচ সামলিয়ে বিশাল একটা অ্যামাউন্ট। ভালো ছাত্রী ছিলাম, তার সুবাদে কয়েকটা কোচিং সেন্টারে ব্যাচ পড়াতাম। সারাদিন শুধু কোচিং সেন্টারে পড়ে থাকতাম। এমনও সময় গেছে সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত বাহিরে বাহিরে থেকেছি। খাওয়া না খাওয়া সবই সমান। মাস শেষে টাকাটা এনে পরিবারকে দিয়েছি, সবার চাহিদা মিটিয়েছি। একজনকে খুবই ভালোবাসতাম, নাম ছিল শাহিন। পাগল ছিলাম তার জন্য। অনার্স ফাইনাল ইয়ারে ওঠার পরে হঠাৎ করে সে বলে বিয়ে করতে। ফ্যামিলি থেকে তার জন্য মেয়ে দেখছে। এখন সে আমার কথা জানিয়েছে, তারা আসতে চাইছে, কিন্তু আমি নিষেধ করে দিয়েছি। বলেছি এই সময়ে পরিবারকে ছাড়তে পারবো না, ওদের পাশে থাকা আমার দরকার। সেদিন অভিমানে শাহিন আমাকে ছেড়ে গিয়েছিল। বলেছিল একদিন তুমি পস্তাবে, হয়তো আমি থাকবো না, অন্য কেউ আসবে আমার জীবনে। কিন্তু বিশ্বাস করো আফরোজা, তোমার মতো করে আমি কাউকে ভালোবাসতে পারবো না। তোমাকে হারানোর শোক আমি ভুলতে পারবো না। সেদিন ভিতরে কষ্ট রেখে শাহিনকে বলেছিলাম, বিয়ে করে নাও, পরিবার যাকে দেখেছে তাকেই বিয়ে করে নাও। আমাকে আমার ভাগ্যের কাছে ছেড়ে দাও। সকাল থেকে রাত ৯টা পর্যন্ত ব্যাচ পড়িয়ে বাসায় আসলাম। এসেই না খেয়ে শুয়ে পড়লাম। ভেতরটা ফেটে যাচ্ছিল। কাকে বলবো আজ ভালোবাসার সমাপ্তি করে আসলাম।
কিন্তু আমাকে দেখে মনে হবে আমার কিছুই হয়নি। রোজ ঘুম থেকে ওঠা, কোচিংয়ে যাওয়া, রাতে আসা, এই তো জীবন চলছে। এইভাবেই যাচ্ছিল। যেতে যেতে খেয়ালই করিনি কখন আমার বয়স ২৬ ছুঁই ছুঁই। পরিবারের লোকের কাছে, সমাজের লোকের কাছে আমি হয়ে গেলাম বোঝা। আমার জন্য আমার পরিবারের মানুষের কথা শুনতে হয়। কেন আমার বিয়ে হয়নি? আমি বিয়ে কবে করব? আমার কি কোনো সমস্যা আছে? জানি না এই প্রশ্নের জবাবে আমি কি বলবো। এখন মধ্যরাত, আমি রাস্তায় হাঁটছি। বোনের বিয়ে হয়ে গেছে, হাঁটতে হাঁটতে ভাবছি জীবনে কি করলাম, কোথাও কি কমতি ছিল আমার, কি থেকে গেল? হঠাৎ চোখের সামনে পড়ল, হঠাৎ মধ্যবয়স্ক একজন মহিলার সাথে দেখা, রাস্তার একপাশে শুয়ে আছে। দেখতে কতটা অসহায় লাগছে। কি ভেবে তার পাশে গিয়ে বসলাম। আমাকে দেখে রীতিমতো অবাক, আমাকে জিজ্ঞাসা করেই বসলো, কে মা তুমি? এত রাতে বাহিরে কি করো? রাস্তায় কি খারাপ মানুষের অভাব আছে? আচ্ছা মা, আপনি কি করছেন? আপনার ছেলে মেয়ে নেই? এত রাতে এই বয়সে রাস্তায় কি করছেন আপনি? আমার মুখে এতগুলো কথা শুনে একেবারে শুনেই বলেই ফেললো, বাবা কত কথা বলো গো তুমি, এত প্রশ্নের উত্তর কিভাবে দেই? আচ্ছা শোনো, আমার স্বামী ছিলেন একজন মুদির দোকানদার। আমাদের আর যাই হোক সুখের অভাব ছিল না। আমার ২ ছেলে নিয়ে আমার সুখের সংসার ছিল। বড় ছেলেকে বাইরে পড়াশোনা করিয়েছি। তবে একটা মেয়ের অভাব আমার বরাবরই ছিল। অনেক ভাবতাম আমার একটা মেয়ে হবে, পুতুলের মতো সাজাবো। তুমি আর যাই বলো, একটা মেয়ে যেমন বাবা মায়ের কষ্ট বোঝে, একটা ছেলে কখনোই বোঝে না। ছেলেরা দায়িত্ব নিতে জানে, কিন্তু সম্পর্ক, যে ভালোবাসা আর দায়িত্ব দুটোই দরকার। সব কিছু ঠিকঠাকই ছিল। বড় ছেলে বিদেশ থেকে আসার পরে চাকরিতে জয়েন দেয়। ছোট ছেলে দেশেই পড়াশোনা করে, সেও একটা প্রাইভেট কোম্পানিতে জয়েন দেয়। সংসার আমার ভালোই চলছিল। সমস্যা তো দেখা দেয় তখন, যখন বড় ছেলের বিয়ে দিলাম। বউ তো আমাদের মেনে নিতেই পারছিল না, আমাদের আলাদা করে দেয়। কিছুদিনের মাঝে ছোট ছেলেরও বিয়ে দিয়ে দেই। তারপর তোমার আঙ্কেল আর আমি আলাদা একটা বাসায় থাকি, আর ওদের আলাদাই বাসায় ওরা থাকে। একই জায়গায় থাকি, কিন্তু আমাদের তেমন খোঁজ নেয় না। আমি অন্যের ঘরের মেয়ের দোষ দিই না। আমার ছেলেরা যদি ভালো হতো, তাহলে অন্য কেউ তাদের উপরে জোর খাটাতে পারতো না। তোমার আঙ্কেলের হার্টের সমস্যা হয়। ডাক্তার বলেছে তাড়াতাড়ি রিং পরাতে হবে, কিন্তু খরচ বাবদ লাগবে ৩ লাখেরও বেশি। ২ ছেলে টাকা দিতে নারাজ। সপ্তাহখানেক যেতে না যেতেই একদিন রাতে তোমার আঙ্কেলের বুকে ব্যথা ওঠে। হসপিটালে নেওয়ার আগে সে মারা যায়। আমাকে ছেড়ে চলে যায় তোমার আঙ্কেল। আমাদের সংসারের ইতি হয়ে যায়। ছেলে মেয়েদের অসুস্থতায় বাবা মা নিজেদের সবটা দিয়ে চেষ্টা করলেও বাবা মার বেলায় সন্তানদের টাকা থাকে না। তোমার আঙ্কেল মরার পরে এক ছেলের কাছে ১৫ দিন, অন্য ছেলের কাছে ১৫ দিন করে আমাকে রাখতো। কিন্তু ১৫ দিনে এক ছেলেও আমার ঘরে ঢুকে একবারও আমাকে দেখতেও আসতো না। পরে সিদ্ধান্ত নিল আমাকে বৃদ্ধাশ্রমে রেখে আসবে। তারা আমাকে বাহিরে বের করার আগে আমি নিজে থেকে বের হয়ে গেলাম। আজ ১ মাস আমি রাস্তায় থাকি। দিনে ভিক্ষা করে যা পাই তা দিয়ে চলে যায়, আর রাতে ফুটপাতে ঘুমাই। কিন্তু মা, তোমার নাম কি? তুমি কেন এত রাতে বাহিরে? আমার নাম আফরোজা। একটু আগে আমার বোনের বিদায় হয়েছে, আর তার সাথে আমিও বিদায় নিয়েছি। অনেক তো হলো, সবার জন্য অনেক তো করলাম। এবার না হয় নিজেকে নিয়ে একটু ভাবি, নিজের কথা ভাবি। তবে নিজের বেলায় বড্ড দেরি করে ফেলেছি। আমি মধ্যবিত্ত ঘরের মেয়ে। ছোট থেকেই দেখতাম বাবা অনেক কষ্ট করে সংসার চালাতো। আমাদের সংসার যদিও বড়, কিন্তু সংসারের বোঝা আমার ঘাড়ে আসে। তখনই বুঝলাম সংসার চালানো কত কঠিন। আমি সব সময় চাইতাম বাবাকে একটু ভালো রাখার। সেই অষ্টম শ্রেণী থেকে বাচ্চা পড়াতাম, টুকটাক চেষ্টা করতাম পরিবারের সাহায্য করার। এইভাবেই যাচ্ছিল আমার। মনে পড়ে সেইবার আমি ক্লাস 10-এ ফাইনাল এক্সাম দিয়েছি। আম্মু অসুস্থ, ডাক্তার বলেছে বেড রেস্টে থাকতে হবে ৩ মাস। এখন ৩ মাসে সংসারের বেশি দায়িত্ব আমার কাঁধেই আসে। সব বাদ দিয়ে ভাই বোন সামলানো, সংসার সামলানো, আবার ফাঁকে ফাঁকে বাচ্চাদের টিউশন পড়ানো, সব মিলিয়ে বেহাল অবস্থা। কিছুদিন যেতে রেজাল্ট দিয়ে দিল। রেজাল্ট ভালোই ছিল, কিন্তু কলেজে অ্যাডমিশন নিতে গেলে টাকার দরকার। বাসার এমন পরিস্থিতিতে এই টাকাটা দেওয়া বাবার পক্ষে সম্ভব না। পরে আমার একজন স্যার আমাকে কলেজে অ্যাডমিশন নিয়ে দেয়, টাকাটা সেই দেয়। এইভাবেই শুরু হলো কলেজ জীবন। কলেজে ভর্তির টাকাটা না দিত, তাহলে আজ আর লেখাপড়াই করা হতো না। স্যাররা আমার জন্য যথেষ্ট করেছে। উপবৃত্তি থেকে শুরু করে যতভাবে সাহায্য করা যায় তারা আমাকে সাহায্য করেছে। ২ বছর কোচিং করার পরেও আমার থেকে তারা ১ টাকাও নেয়নি। তাদের এই ঋণ আমি কখনোই শোধ করতে পারবো না। আমি তেমন কলেজে যেতাম না, সপ্তাহে ১ বার ২ দিন।
বাকি পড়াশোনার খবর বন্ধুদের থেকে রাখতাম। এরই মধ্যে আম্মু অসুস্থ হয়ে গেল। তারপরেও আগের মতো তাকে কাজ করতে দেওয়া হয় না। না হয় তার কোমরের ব্যথা বেড়ে যায়। কলেজ শেষ হওয়ার পর নতুন যুদ্ধ, অনার্সে ভর্তি হতে হবে। সবাই যখন কোচিং নিয়ে ব্যস্ত, আমি তখন ব্যাচ পড়ানো নিয়ে ব্যস্ত। এর মাঝে ভাই বোনের পড়াশোনা তো আছেই। তারাও তাদের মতো পড়াশোনা করছিল। স্কুল কলেজে তাদের বেতন দেওয়া থেকে শুরু করে তাদের টিউশন ফি, সে তো অনেক টাকা। বাবার পক্ষে এত টাকা সামাল দেওয়া সম্ভব নয়। আমি খরচটা সামলেছি, বাবা ঘর সামলেছে, তাই তেমন গায়ে লাগেনি। তারপরেও ভাগ্যের জোরে সরকারি কলেজে অনার্সে চলে আসে। আর অনার্সে আসার পর আমার অনেক শিক্ষার্থী বাড়তে থাকে। ভালো টাকা ইনকাম হচ্ছিল, কিন্তু অনার্স সেকেন্ড ইয়ারে বাবা অসুস্থ হয়ে যায়। তারপর এই তো শুরু হলো যুদ্ধ। কিভাবে দেখতে দেখতে সময় চলে গেল বুঝলাম না। অনার্স শেষ করে ফেললাম, মাস্টার্সে ভর্তি হয়ে গেলাম। জীবন থেমে থাকে না। এত কষ্টের পরেও জীবন জীবনের মতোই চলে গেছে। বোনদেরকে বেশি পড়াতে পারিনি। কলেজে গিয়ে পড়াশোনায় মন না দিয়ে ছেলেদের সাথে সম্পর্কে জড়িয়ে গেছে। পরে কোনো পথ না পেয়ে ভালো ছেলে দেখে বিয়ে দিয়ে দিই, সংসার গড়িয়ে দিয়েছি। ভাই দুটোকে কারিগরি লাইনে পড়াশোনা করিয়েছি। পড়াশোনা ভালো থাকার জন্য প্রতিষ্ঠান থেকেই তাদের জন্য চাকরির ব্যবস্থা করে দিয়েছি। ভালো টাকা স্যালারি পাই। বাকি যে ছোট বোন ছিল তাকেও তো বিয়ে দিয়েই দিলাম। এই করতে করতেই নিজের বয়স 25 পার হয়ে গেল। এমন অনেক রাত গেছে হাত পায়ের ব্যথায় ঘুমাতে পারতাম না। মধ্যরাতে হাত পায়ের ব্যথায় কেঁদেছি। এমনও সময় গেছে ওড়না দিয়ে পা পেঁচিয়ে রাখতাম যেন ব্যথা কম লাগে। জীবন থেমে থাকে না, জীবন চলে গেছে। আমার বয়সটাও থেমে থাকেনি। অনেকে বলে 26 বছর কি খুব বেশি? এখনও তো মেয়েরা 26-এ বিয়ে করে। কিন্তু তারা কি জানেন মধ্যবিত্ত ঘরের মেয়েরা 20-তেই বুড়ি? এটা আমি বলি না, আমাদের মানুষ বলে। আরও বড় মেয়েকে রেখে ছোটদের বিয়ে দিলে তো কথার কোনো শেষই নেই। তাহলে অবশ্যই বড় মেয়ের সমস্যা আছে, কোনো রোগ আছে, কত কিছু। আচ্ছা মা, তুমি এত কিছু বললে, এই 26 বছর বয়সে কাউকে তোমার ভালো লাগেনি? কেউ কি তোমার এমন ছিল না? তোমার কথাগুলো শুনতে ভালোই লাগছে। জানি আমি তোমার কেউ না, আমাকে বলে তোমার কোনো লাভ হবে না। তারপরেও শুনতে ইচ্ছা করছে। শোনাবে আমাকে তোমার বাকি গল্পটা? আমার শুনতে ইচ্ছে করছে খুব। আপনাকে আমার জীবনের কথা বলতে কোনো ভয় নেই। কেন জানেন? রাত শেষে আপনি আর আমাকে দেখবেন না, আমিও আর আপনাকে দেখব না। আপনি আমাকে দেখলে আঙুল তুলে বলবেন না ওই মেয়েটার জীবনে এই হয়েছিল। আমরা কাউকে নিজের কথা বলে স্বস্তি পাই না, বরং শাস্তি পাই। কেন জানেন? দিন শেষে ওরাই আমাদের কথাগুলো ফিরিয়ে দেয় কাটার আঘাতের মতো। যার সাথে আমার সম্পর্ক ছিল প্রায় 3 বছর, আমরা আমাদের সম্পর্কে ছিল। আমাকে অনেকে সাপোর্ট করেছে, আমার পাশে থেকেছে। কিন্তু একদিন বলে আমাকে বিয়ে করতে হবে। তখন আমি তাকে বুঝিয়ে বলি, দেখো আমার ঘরের অবস্থা তুমি তো জানো। এখন আমি কিভাবে বিয়ে করব? আমাকে আরও কিছুদিন সময় দাও। বেশি না, 2 বছর দিলেই হবে। আমি সবটা সামলে নেব। প্রতি উত্তরে মানুষটা বলেছিল, আমার তোমাকে চাই না, আমার একটা বউ চাই। যদি তুমি সেই বউটা হও তাহলে ভালো, আর না হলে সমস্যা নেই। বাসা থেকে মেয়ে দেখছে আমার জন্য, যেহেতু তোমার সাথে একটা সম্পর্ক ছিল তাই তোমাকে বললাম। এখন তোমার এত সমস্যা হলে আমার কিছু করার নেই, আমাকে বিয়েটা করতেই হবে। আর মিনিমাম 2 লাখ টাকা তো লাগবেই। আমি জানি তুমি দিতে পারবে না, আর আমার বাবা মা তোমাকে মানবেও না। পরিচিত মানুষটার মুখে এই কথাগুলো শুনে অবাক হয়েছিলাম, আবার খুশি হয়েছিলাম। 3 বছরে একটা মানুষকে আমি চিনে উঠতে পারলাম না, তাহলে কাকেই বা ভালোবাসলাম? আমি এখন বুঝি, শুরু থেকে শেষ পর্যন্ত সবাই পাশে থাকে না। সে আমাকে একটা সময় ভালোবাসতো, কিন্তু শেষে এসে এমন কেন করলো বুঝলাম না। আমার সাথে দেখা করার 3 দিন পরে শুনতে পাই তার বিয়ে হয়ে গেছে। সময় পেলে চলে যেতাম সমুদ্রের পাড়ে, সমুদ্র আকাশকে বলতাম, আমার জীবনে কেন এত যন্ত্রণা? আমি কিচ্ছু চাইতে পারি না। জানেন, আমার জীবনে কিচ্ছু নেই। পরিবার পরিবার করে সব শেষ করে দিয়েছি। ভালোবাসা হারিয়েছি, হারিয়েছি নিজের শখ। আমি নিজেকে কখনো শাড়ি পরে আয়নায় দেখিনি। শুনেছি শাড়ি পরলে মেয়েদের সুন্দর লাগে। শাড়ি পরে আয়নায় নিজেকে দেখার সময়টা আমি পাইনি। কাজল দিলে সুন্দর লাগে এটা শুনে এসেছি, কিন্তু চোখের নিচে এমন কালো দাগ বসে গেছে, হাজার দামি দামি মেকআপ দিলেও আর ঢাকা যাবে না। সুন্দর জীবনের স্বপ্ন ছাড়া আমার কাছে কিছুই নয়। একটা সুখী জীবন আমার কাছে একটা স্বপ্ন ছাড়া কিছুই নেই। এবার আমি সুখ খুঁজতে বেরিয়েছি। সুখ আমি খুঁজে নেব। কখন যে সকাল হয়ে গেল টেরই পেলাম না। সকাল হতে হতে রাতের সব কথা মাথা থেকে বেরিয়ে গেল। আবার ফিরে এলাম নিজের বাড়িতে।
বাড়ি বললে ভুল হবে। রোজ যেখানে মানসিকভাবে ভেঙে যেতে হয়, রোজ যেখানে কথার আঘাতে আহত হওয়া লাগে, সেটা আর যাই হোক বাড়ি নয়। কিন্তু কি করব, মেয়ে হয়ে এক রাত্রির বাইরে থাকা আমাদের সমাজের মানুষ তাকে চরিত্রহীনতার কালি লাগিয়ে ঝামা ঘষে দেবে। তো মহারানী সারা রাত কোথায় ছিলেন? এত বড় ডিঙি মেয়ে বাইরে বাইরে থাকবেন, আশেপাশের মানুষ চার কথা শোনাবে, আপনার মাথায় নেই? আপনি তো ছোট খুকি না, সময় মতো বিয়ে হলে দুটো বাচ্চার মা হতেন। তোকে তো সব কিছু বোঝাতে নেই, না বললেই তো আবার 4 লাইন বেশি বুঝিস। বলে কি, সকাল তো অনেক হলো, খেয়ে দিয়ে আমাদেরকে উদ্ধার করেন। কাজে যাবেন নাকি ঘরে বসে থাকবেন? বলে কি, মাসের শেষে সংসারটা তো চালাতে হবে। কাজে যাবেন না ঘরে বসে থাকবেন? কারোর সাথে কথা বলার বিন্দু মাত্র ইচ্ছে নেই আমার, কিন্তু তারপরেও বলতে বাধ্য হলাম, আমাকে নিয়ে ভাবতে হবে না, আমি আমারটা ভাবতে পারি। তোমার ছেলেদেরকে বলো এখন থেকে আমি শুধু আমার কথাই ভাববো। তোমাদের প্রতি মেয়ে হয়ে যতটা কর্তব্য, এর বাহিরে এক বিন্দু বেশি করব না। এতে আমাকে স্বার্থপর বলো আর খারাপ নোংরা মেয়ে যাই বলো, আমার কিচ্ছু করার নেই। আমার নিজেরও তো একটা ভবিষ্যৎ আছে, তাই না? হ্যাঁ, এখন তো বলবে চোখ ফুটেছে না? পাখা গজিয়েছে, পড়াশোনা করিয়েছি, নিজের পায়ে দাঁড় করিয়েছি। বাবা আমাকে কিছু টাকা দিতে হয় বলে এখন তোমার গায়ে ফোসকা পড়ে যায়। চোখ ফুটে গেলে বাবা মাকে তার গায়ে লাগে না। কি হয় সন্তান মানুষ করে? মানুষ এমনি বলে না, সেই জন্যই বলে। যাদের জন্য জীবন শেষ করে দেবে তারাই একদিন তোমাকে বলবে কি করেছো তাদের জন্য। মায়ের কথা কানে না নিয়ে চলে গেলাম পড়াতে। সকালবেলা কিছু না খেয়ে বেরিয়ে গেছি। পেটের ভিতরে অনেক খিদা লেগেছে। এখন বাইরে যাওয়ার সুযোগ নেই, কি করব বুঝতে পারছিলাম না। এমন সময় আমার একটা স্টুডেন্ট আমার সামনে এক বাটি খাবার আর এক বোতল পানি দিয়ে বলল, আপু, আমার মা আপনার জন্য পাঠিয়েছে। বলেছে তোমার আপুকে খাবারটা দেবে আর সে যেন খায় সেদিকে লক্ষ্য রাখবে। আমি বললাম, আমাকে হঠাৎ করে কেন খাবার দিল? আর সে কিভাবে জানলো আমি না খেয়ে আসবো? আমি তো এত কিছু জানি না আপু। আম্মু বলল, আমাকে সব সময় বলে তোর আপুকে দেখে কিছু শিখতে পারিস না জীবনে। দিন শেষে সবাই তোমার মতো একটা সন্তান চাই। আম্মু তোমার কথা অনেক বলে আর গল্প করে, তুমি সত্যিই অনেক ভালো। সব কিছু ঠিকঠাকই যাচ্ছিল, যেভাবে চলে যায়। আসল বিপত্তি হলো তখন একদিন কোচিং সেন্টার থেকে বাসায় যাওয়ার সময় আচমকা একটা গাড়ি আমাকে ধাক্কা মারে। ধাক্কাটা খেয়ে আমি মাটিতে গড়িয়ে পড়ে যাই। তারপরে অন্য একটা গাড়ি আমার পায়ের উপর দিয়ে চলে যায়। তারপর আর কিচ্ছু মনে নেই। জ্ঞান ফেরার পর নিজেকে আবিষ্কার করলাম হাসপাতালের বিছানায় আমি শুয়ে। আশেপাশে সবাই দাঁড়িয়ে আছে, সবার মুখ মলিন। আমি উঠতে চেয়ে উঠতে পারছিলাম না, মনে হচ্ছিল শরীরের অর্ধেক অংশ শরীরে নেই। ততক্ষণে আবিষ্কার করলাম আমার একটা পা রাখা গেলেও অন্য পাটা রাখা সম্ভব হয়নি, কেটে ফেলতে হয়েছে। আর আমার জ্ঞান ফিরতে দেরি হয়ে গেছে। 3 দিন পর আমার জ্ঞান ফেরে। হায় আল্লাহ, আমার এ কী হলো! একে তো আমি বোঝা, তার উপরে এখন পঙ্গু। এখন আমার কি হবে? আমি সুখ কিনতে চেয়েছিলাম বলে কি দুঃখ আমার চিরজীবনের সাথী হয়ে গেল? আমার কি হবে এখন? কথাগুলো মনে মনে ভাবছিলাম। আল্লাহকে বলেছিলাম সুখ এনে দিতে, কিন্তু তা না এনে দিয়ে করলো কি? এই পরিমাণ দুঃখ তো আমার প্রাপ্য ছিল না। তাহলে আজ আমার এমন কেন হলো? এখন আমার কি হবে আমাকে তুমি বলতে পারো আল্লাহ? এই পঙ্গু জীবন নিয়ে কোথায় যাব, কার কাছে যাব? আসল কাহিনী চক্র শুরু হলো বাসায় আসার পরে। মাঝে মাঝে মনে হতো দিন শেষে মানুষগুলোকে একটু হলেও ভালোবাসে আমাকে, আমার কথা ভাবে। আমি এবার প্রচণ্ড রকমভাবে বুঝতে পারলাম সবার স্বার্থের কাঙাল, আর যতটুকু দরকার গুছিয়ে নিতে পারলেই হলো। যাকে খুশি তাকে মেরে ফেলতে পারলেই হলো। হঠাৎ করে মনে পড়লো কৃষক, কিন্তু সোনার ডিম পাড়া হাঁসটাকেও মেরে ফেলতে দুবার ভাবেনি, শুধুমাত্র লোভের কারণে। যদিও সেই হাঁস কৃষকের জন্য যথেষ্ট করেছিল। আজ হাঁসের জায়গাটায় আমি নিজেকে দেখতে পাচ্ছি। জানি ওরা আমাকে মেরে ফেলবে না, কিন্তু আমাকে বেঁচে থাকতেও দেবে না। তাহলে কি আমার মরে যাওয়া উচিত? এইসব কথা ভাবতে থাকি সারাক্ষণ। সারা দিন আমি একটা মানুষ একটা ঘরে পড়ে থাকি। একটা মানুষ আসে না আমাকে দেখতে, আমার খোঁজ নিতে। যে ভাই বোনগুলোর জন্য, যে পরিবারের জন্য আমি এত করলাম, মিনিমাম কৃতজ্ঞতার খাতিরে আসতে পারে না। আসবে কেন? সোনার ডিম পাড়া হাঁস যে আজ পঙ্গু, সে মরে গেলেই লাভ। ও আল্লাহ, সে কি পরিমাণ মানসিক কষ্ট! সে পরিমাণ মানসিক কষ্টের কথা মুখে বলা সম্ভব না।
শুধু আল্লাহকে বলি, আল্লাহ হয় আমাকে মেরে ফেলো, না হয় আমার জীবনে এমন কাউকে পাঠাও যে আমার দায়িত্বটা নিতে পারবে, যে আমাকে একটু ভালোবাসবে, আমি যাকে একটু ভরসা করতে পারি। সব সময় স্বপ্ন দেখতাম এক রাজকুমার আসবে, আমাকে এসে নিয়ে যাবে, রাজরানী করে রাখবে। কিন্তু আমি ভুলে গিয়েছিলাম রাজকুমার তো রাজকন্যার কাছে আসে। আমি তো রাজকন্যা নই, আমি তো দুঃখ কন্যা। আমার শুধু দুঃখ আছে। সুখ রাজকুমার না আসুক, একটা দুঃখ রাজকুমার আসুক না হয়। আজ আমি 2 বাচ্চার মা, ভাগ্য করে এমন স্বামী পেয়েছি। একটা সময় নিজেকে দুঃখের রানী ভাবতাম। আজ আমি বলি আমি সত্যিই রাজরানী, সুখের রানী। ভাগ্য কাউকেই ফেরায় না। যে ছেলেটা আমাকে বিয়ে করেছে 3 কুলে তার কেউ নেই। আমার সবাই আছে, আবার কেউ নেই। আল্লাহ একটা মানুষকে আমাকে দিয়েছে। আমি কাউকে অভিশাপ দেব না, আর কারো খারাপও চাইবো না। বাবা মা আমার সাথেই থাকে, তাদের জায়গা হয়েছিল বৃদ্ধাশ্রমে। আমার ভাইদের বাসায় তাদের জায়গা হয়নি, কিন্তু আমার এতিম স্বামীর বাসায় তাদের জায়গা হয়েছে। হঠাৎ লেখাগুলো পড়তে পড়তে চোখ ভিজে গেল। এই লেখাগুলো আমার ডায়েরিতে লেখা ছিল। আগের আমি আর এখনের আমি আলাদা। আল্লাহ সেই সন্তানদেরকে ভালো রাখুক, যারা সবাইকে ভালো রাখতে গিয়ে নিজের কথাই ভাবে না। আপনারা সকলে ভালো থাকবেন। তো বন্ধুরা, আজকের এই গল্পটি এই পর্যন্তই। তোমরা সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো। সকলকে অসংখ্য ধন্যবাদ। নমস্কার বন্ধুরা, খুব ভালো থেকো।